স্যার একটা জিনিস স্যার প্রবলেম ছিল স্যার। বলেন। স্যার এই যে ভার্চুয়াল গ্রাউন্ড যে কনসেপ্টটা আছে ওইটা হ্যাঁ, স্যার আমরা যে পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে ইউজ করি না, কেন ইউজ করি না স্যার? পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে ইউজ করি না বলতে মানে স্যার পজিটিভ এই যে ফিডব্যাকের ভার্চুয়াল গ্রাউন্ডের যে কনসেপ্টটা আছে মানে এর লিমিটেশন দেখছিলাম স্যার আর কি নেটে। তো ওইখানে দেখছিলাম যে এই যে পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে আমরা ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্টটা ইউজ করি না। হ্যাঁ, পজিটিভ ফিডব্যাক তো আমরা এখনো পড়ি নাই। পজিটিভ ফিডব্যাক যখন পড়বো তখন সেটা নিয়ে আলোচনা করব। আপনাদের অসিলেটর আছে, অসিলেটর সিলেবাসে আছে, যখন অসিলেটর নিয়ে পড়বো তখন সেগুলো আলোচনা করব। ঠিক আছে, অসিলেটরে হচ্ছে আপনি পজিটিভ ফিডব্যাক নিয়ে করবেন। আমরা কি এখনো পর্যন্ত পজিটিভ ফিডব্যাক পড়ছি? না স্যার। আচ্ছা আচ্ছা, যখন পড়বো তখন সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের টপিক দেখেন সামিং অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, তো আমরা এতদিন পর্যন্ত কি কাজ করছি? দুইটা ইনপুট নিতে পারছি সর্বোচ্চ, এবং দুইটা ইনপুটের ডিফারেন্স যেটা ছিল সেটাকে আমরা কি করছি? অ্যাম্পলিফাই করছি। সেটাই তো আমাদের ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারের কাজ ছিল। আচ্ছা, এখন যদি আমাদের কোনো কারণে অপ এম্পে দুইটার বেশি ইনপুট দেওয়া লাগে, ঠিক আছে, তখন আমরা কি কাজ করব? তখন সেই ক্ষেত্রে অপ এম্প আমাদের সেই সিগন্যালগুলোকে কি করতে পারবে? অপারেট করে একটা আউটপুট শো করতে পারবে। তো যখন আমার হচ্ছে দুইটা ইনপুটের চাইতে বেশি ইনপুট আমি নিতে পারি, তো সেই প্রসেসটাকে আমি যখন আমি অপ এম্পের মাধ্যমে অপারেট করাই, তখন সেটার নাম হয়ে যায় সামিং অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, তো দেখেন এই সামিং অ্যাম্পলিফায়ারে আমি কি কাজ করতেছি। তো এই সামিং অ্যাম্পলিফায়ারে দেখেন তিনটা ইনপুট নিছি, V1 V2 V3। ঠিক আছে, তো তিনটা ইনপুট রেজিস্টার আছে, R1 R2 R3। আচ্ছা, তো এই তিনটা রেজিস্টারের মধ্যে দিয়ে আমার কারেন্ট ফ্লো হয়েছে কি I1 I2 এবং I3। ঠিক আছে, তো তিনটাই আমার কোথায় ইনপুট দেওয়া আছে? নন ইনভার্টিং টার্মিনালে। ঠিক আছে, এবং একটা ফিডব্যাক রেজিস্টার আছে RF। ঠিক আছে, আচ্ছা, তো আমরা নন ইনভার্টিং বলছি, ইনভার্টিং টার্মিনাল ইনপুট দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কি দেখছিলাম? যে আমরা এই জায়গায় কেভিএল যখন অ্যাপ্লাই করছিলাম, তখন এইখানে আমরা কি একটা ভোল্টেজ, নোড ভোল্টেজ ধরে নিয়েছিলাম VA, যেটা হচ্ছে আমার কি 0। ঠিক আছে, তো সেইভাবে যদি আমি আবারও হিসাব করি এখান থেকে, তাহলে আমি আউটপুট ভোল্টেজ সমান সমান কি পাবো? -IF RF পাবো। ঠিক আছে, তো এখন দেখেন এই যে তিনটা রেজিস্টরের অ্যাক্রসে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এই তিনটা কারেন্ট একসাথে আইসে তো তারপরে এদিক দিয়ে ফ্লো হবে না? ঠিক আছে, তারপরে সেই তিনটা কারেন্ট একসাথে যখন ফ্লো হয়, তারপরে যেহেতু এই জায়গায় আমার কি ভোল্টেজ 0, ভার্চুয়াল গ্রাউন্ড আছে, এবং এখান দিয়ে কোনো ধরনের কারেন্টও ফ্লো হবে না, সো আলটিমেটলি সব কারেন্ট কোথা দিয়ে ফ্লো হবে? RF রেজিস্টরের অ্যাক্রসে ফ্লো হবে। সো আমরা বলতে পারি না যে টোটাল ইনপুট কারেন্ট আর হচ্ছে ফিডব্যাক যে কারেন্ট সেটা সেম, আর টোটাল ইনপুট কারেন্ট আমার কি I1 I2 এবং I3 এর কি সামের সমান। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে আমি IF সমান সমান এখানে I1 + I2 + I3 লিখছি। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? আচ্ছা, এখন দেখেন I1 এর জায়গায় আমি কি লিখতে পারি? এখানে V1/R1 লিখতে পারি, কারণ হচ্ছে V1 এখানে ভোল্টেজ আর R1 হচ্ছে এখানে ইনপুট রেজিস্টর। ঠিক আছে, তো সিমিলারলি আমি কি I2 এর জায়গায় V2/R2 আর I3 এর জায়গায় V3/R3 লিখলাম। ঠিক আছে, আচ্ছা, তো এখন আপনি একটা কেস কনসিডার করেন, যদি আমার R1 R2 R3 এবং হচ্ছে R, মানে R1 R2 R3 কে যদি আমি মানে সেম একটা ভ্যালু R দিয়ে রিপ্রেজেন্ট করি, তখন কি হইতেছে? তখন এই যে এখানে R1 R2 R3 প্রত্যেকটা জায়গায় আমি R লিখতে পারতেছি, মানে হচ্ছে প্রত্যেকটা ইনপুট রেজিস্টরের ভ্যালু সেম যদি হয়, সোজা বাংলা কথা। ঠিক আছে, তখন এগুলাকে আমি R দিয়ে রিপ্লেস করতে পারতেছি, এবং কি 1/R কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারতেছি। ঠিক আছে, তো আলটিমেটলি আমি আউটপুট ভোল্টেজ কি পাচ্ছি? -RF/R V1 + V2 + V3। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন দেখেন যদি আমার এই অ্যাম্পলিফায়ারের গেইনটাকে যদি আমি ইউনিটি রাখি, এখন গেইনটাকে ইউনিটি রাখার ওয়ে কি? গেইনটাকে ইউনিটি রাখার ওয়ে হচ্ছে যদি RF এবং R এর ভ্যালু সেম হয়। এখন RF এবং R এর ভ্যালু সেম রাখার মানে হচ্ছে RF এবং R1 R2 R3, মানে হচ্ছে এখানে যত ইনপুট রেজিস্টর আছে এবং আমার ফিডব্যাক রেজিস্টর সবগুলা রেজিস্টরের ভ্যালু কি করতে হবে? আমার সেম রাখতে হবে। যদি আমি রাখি, তখন আমি আলটিমেটলি আউটপুটে কি পাচ্ছি দেখেন, ভি আউটপুট সমান সমান সামনে একটা মাইনাস আসবে, এবং কি আলটিমেটলি আমার যে তিনটা ভোল্টেজ ছিল সেই তিনটা ভোল্টেজের অ্যালজেব্রাইক সাম। ঠিক আছে, তো আমি এখান থেকে কি ডিসিশন দিতে পারি যে আমার সামিং অ্যাম্পলিফায়ার আমার যে আউটপুটটা দিতেছে সেই আউটপুটটা কিরকম? সেই আউটপুটটা হচ্ছে আমার যেই
তিনটা ইনপুট ছিল, আমি তো যেহেতু এখানে তিনটা ইনপুট নিয়ে কাজ করছি, তো তিনটা ইনপুটের অ্যালজেব্রাইক সাম এবং জাস্ট তার কি হবে ইনভার্টেড আউটপুটটা দিবে। ঠিক আছে, যেহেতু এখানে একটা মাইনাস আছে। ঠিক আছে, তার মানে কি তিনটা ইনপুটের অ্যালজেব্রাইক সাম করে তারপরে তার ম্যাগনিটিউডটা কি হবে নেগেটিভ, মানে হচ্ছে জাস্ট 180 ডিগ্রি আউট অফ ফেজ হবে, যেহেতু হচ্ছে আমি কি ইনভার্টিং টার্মিনালে ইনপুট দিছি। তো বুঝতে পারছেন? তো এখানে হচ্ছে ডিসিশনটা লেখা আছে যে আউটপুট ভোল্টেজ অফ এ সামিং অ্যাম্পলিফায়ার ইজ প্রপোর্শনাল টু দা নেগেটিভ অফ দ্য অ্যালজেব্রাইক সাম। এখানে যে নেগেটিভটা লিখছি সেটাই হচ্ছে এই যে জাস্ট এই নেগেটিভ, মানে হচ্ছে 180 ডিগ্রি আউট অফ ফেজ। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার ইনপুট ভোল্টেজের অ্যালজেব্রাইক সাম এবং তার নেগেটিভের প্রপোর্শনাল হবে আমার সামিং অ্যাম্পলিফায়ারের আউটপুটটা। ঠিক আছে, তো এখন যদি এখানে যদি আমি দুইটা ইনপুট নিতাম তখন আমার আউটপুটটা কি হতো বলেন তো? আর V1 V2 মাইনাস হচ্ছে Q1 প্লাস V2। হ্যাঁ, মাইনাসটা V1 কমন plus থাকতো, V2। মাইনাসটা কমন থাকতো বাইরে এবং ভিতরে জাস্ট আচ্ছা। V1 প্লাস V2 থাকতো। ঠিক আছে, এখন আপনি চিন্তা করেন আমি যদি এখানে আচ্ছা। মাইনাস V1 ইনপুট দেই আর হচ্ছে প্লাস V2 ইনপুট দেই, তখন আউটপুটটা কি হবে? দুইটা ইনপুট দিব, প্রথমটা হচ্ছে মাইনাস V1, পরেরটা হচ্ছে প্লাস V2, আলটিমেট আউটপুটটা কি হবে? স্যার 0 স্যার। জিরো না, আপনি জাস্ট পুরা রাশিটাই বলেন। ঠিক আছে, দেখেন আমি কি বলছি, জাস্ট মাইনাস V1 দিব ইনপুট, ঠিক আছে, আর হচ্ছে V2 দিব এখানে ইনপুট, তাহলে এখানে আমার কি হইতেছে মাইনাস তো প্রথমে তাহলে একটা V1 থাকবে। মাইনাস V2 স্যার। না, মাইনাস তো হ্যাঁ, প্রথমে স্যার, একটা এটা- হ্যাঁ ঠিক আছে, V1 মাইনাস V2, মাইনাস তো প্রথমে একটা থাকবেই। ঠিক আছে, তো এই V1 এর আগে একটা মাইনাস প্লাস V2, হ্যাঁ, V2 তো স্যার। তখন নাই। ঠিক আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর এটা কি হয়ে যাবে মাইনাস, তার মানে কি V1 মাইনাস Minus, V2 হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। তো এই যে জিনিসটা আমরা করলাম, যে জিনিসটা বললাম, ঠিক আছে, এই সেন্সটা কাজে লাগাই হচ্ছে আমার কি করতেছি, এই অপ অ্যাম্প কে আমরা সাবট্রাক্টর হিসেবে ইউজ করতে পারতেছি। ঠিক আছে, সাবট্রাক্টর মানে হচ্ছে আমি যে দুইটা ইনপুট দিচ্ছি সেই দুইটা ইনপুটের বিয়োগফল। ঠিক আছে, এটাকে যদি আমি আউটপুটে পাই, ঠিক আছে, তখন সেটাকেই আমি বলতেছি সাবট্রাক্টর। এখন দেখেন মাইনাস V1 তো মানে লিটারালি মানে প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কোনো রকম ভাবে ইনপুট ওইটাতে দেওয়া একটা যায় না। প্রশ্ন ছিল হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার, যদি স্যার আমাদের R1 R2 এগুলো যদি স্যার সমান না হয় তখন স্যার কি হবে স্যার? সমান না হইলে হচ্ছে আপনি এই জায়গায় যে সাম পাবেন সেটা হচ্ছে সরাসরি এগুলার মানে এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা সমান পাবেন না, কারণ হচ্ছে তখন V1 কে যদি আপনি R1 এর ভ্যালু দিয়ে ভাগ করেন এবং R1 যদি বেশি কম হয়, ঠিক আছে, তখন সেটা কি হয়ে যাবে, আপনি এখান থেকে কমন একটা ভ্যালু বাইরে নিয়ে আসতে পারবেন না, তখন হচ্ছে এটা সামিং অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে না। এবং সামিং অ্যাম্পলিফায়ার হইতে হলে এই দুইটা শর্ত ফিল আপ করতে হবে, যে মানে আপনি একবারে যদি বলেন তাহলে বলতে হবে যে ফিডব্যাক রেজিস্টার এবং যত ইনপুট রেজিস্টার আছে সবগুলোর ভ্যালু সেম থাকতে হবে, তাছাড়া সামিং গেইন অ্যাম্পলিফায়ার হবে ইউনিটি না। হতে হবে স্যার নাকি? হ্যাঁ, গেইন ইউনিটি হতে হবে। জি স্যার। ঠিক আছে, এখন দেখেন সাবট্রাক্টর কিভাবে কাজ করে। তো প্রথমেই হচ্ছে আমি V1 একটা ইনপুট দেব। ঠিক আছে, তো এখানে দেখেন আমি ইনপুট রেজিস্টার আর হচ্ছে ফিডব্যাক রেজিস্টারের ভ্যালু সেম রাখছি, তার মানে এখানে কি হবে, গেইন যেটা আছে সেটা কি হবে, ইউনিটি। ইউনিটি এবং হবে। যেহেতু হচ্ছে আমার ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সেহেতু আউটপুটে আমি কি পাবো, V1 ইনপুট দেওয়া আউটপুট আমি কি পাবো হ্যাঁ। মাইনাস V1। এখানে মাইনাস V1 জি মানে স্যার। হচ্ছে এটা হচ্ছে 180 ডিগ্রি আউট অফ ফেজ আছে। মাইনাস V1 মানে এরকম বুঝেন না যে 10 ভোল্ট ইনপুট দিছে আউটপুটে মাইনাস 10 ভোল্ট পাইছি। ঠিক আছে, এখানে V1 টা হচ্ছে এসি ইনপুট, জাস্ট বুঝাইছি যে 180 ডিগ্রি আউট অফ ফেজে আছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এরপরের স্টেজে আমি কি করছি, এখানে মাইনাস V1 আছে এবং এখানে V2 আছে। ঠিক আছে, এবং এখানে দেখেন ইনপুট রেজিস্টার যেগুলো আছে সেগুলোর কিন্তু ভ্যালু সেম এবং ফিডব্যাক রেজিস্টারের সাথেও সেই ভ্যালুগুলো সেম। তো আলটিমেটলি এখন দেখেন ইনপুট কি আছে, মাইনাস V1 আর কি V2। ঠিক আছে, তো এখন যদি এই দুইটাকে আমি সামিং অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করাই তখন আমি আলটিমেট আউটপুট কি পাচ্ছি, মাইনাস V1 মাইনাস মাইনাস V1 প্লাস V2, আলটিমেটলি কি হচ্ছে V1 মাইনাস V2। V2। ঠিক আছে, তো বুঝতে পারছেন কিভাবে সাবট্রাক্টর হিসেবে কাজ করে? জি স্যার। ম্যাথ আসলে জি পারবেন? স্যার, বুঝতে পারছি। ম্যাথ আসলে পারবেন তো? জি স্যার, পারবো স্যার। জি স্যার। কনফিডেন্স দেখেন। স্যার ম্যাথটা স্যার কিরকম আসবে স্যার ম্যাথ এগুলোর এই ক্ষেত্রে? জায়গায় যদি আসে সরাসরি আপনার সার্কিট ডায়াগ্রাম দেওয়া থাকবে, ভ্যালু দেওয়া থাকবে, আপনি জাস্ট আউটপুটে রেজাল্ট শো করবেন, রেজাল্ট বের করবেন, ওরকম কঠিন কোনো ম্যাথ থাকবে না, এই কারণে আর কি করাইতেছি। জাস্ট হচ্ছে আপনার এরকম একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া থাকবে, তো এরকম একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, মনে করেন এরকম সব ভ্যালু দেওয়া থাকবে, V1 V2 ভ্যালু দেওয়া থাকবে, আর হচ্ছে আপনি আউটপুট ভোল্টেজ বের করবেন, অথবা হচ্ছে
গেইন বের করবেন, এরকম টাইপের ম্যাথ থাকবে। স্যার এখানে গেইন বলতে স্যার এই যে ভি আউটপুট ডিভাইডেড বাই ভি1 মাইনাস ভি2 ওইটা না এখানে স্যার, মানে এখানে যদি মাইনাস ওয়ান, গেইন, এটাই আনসার। হ্যাঁ হ্যাঁ আমি বলি, এখানে যদি গেইন বের করতে বলে তো আপনার গেইন কত হবে আপনি বলেন? ইউনিটি স্যার। ইউনিটি। ইউনিটি গেইন, ঠিক আছে। এখানে আপনি দেখতেই পারতেছেন হ্যাঁ। সবগুলোর ভ্যালু সেম, হ্যাঁ, জি ঠিক আছে। স্যার। তো আপনি সরাসরি বলে দিতে পারতেছেন, এখানে কিন্তু ক্যালকুলেশন করা লাগতেছে না। আর যদি আপনি না, স্যার। ক্যালকুলেশন করেনও তো এরকম ভ্যালুই পাবেন, কারণ হচ্ছে মাইনাস আর এফ বাই আর ইনপুট যদি আপনি এই জায়গায় প্লেস করেন তাহলে হচ্ছে আপনি যে এরকম ভ্যালু আছে 10, ঠিক আছে, তারপরে এই যে এরকম হিসাব করে আপনি সেমই পাবেন। আচ্ছা, তো দেখেন অপ এম্প কে এভারেজিং অ্যামপ্লিফায়ার হিসাবেও কাজ করানো যায়। কারণ এভারেজিং অ্যামপ্লিফায়ার মানে কি? এভারেজিং অ্যামপ্লিফায়ার মানে হচ্ছে আমি ইনপুটে যেই সিগন্যালগুলো দিচ্ছি তার এভারেজ একটা আউটপুট পাবো। মানে হচ্ছে এখানে যতগুলা ভোল্টেজ দিচ্ছি তাকে প্রথমে কি করব, V1 প্লাস V2 প্লাস V3 যোগ করব, তারপর হচ্ছে তাদের মানে কয়টা ইনপুট নিছি, 3টা, সেহেতু 3 দিয়ে ভাগ করব, তার মানে কি V1 প্লাস V2 প্লাস V3 ডিভাইডেড বাই 3, এরকম একটা আউটপুট পাবো। মানে হচ্ছে জাস্ট যতগুলো ইনপুট দিছি তার এভারেজ ভ্যালুটা আমি কোথায় পাবো, আউটপুটে পাবো, ঠিক আছে। তো এখন দেখেন এটার জন্য কি কি শর্ত। এটার জন্য দুইটা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে প্রত্যেকটা ইনপুট রেজিস্টরের ভ্যালু সেম হইতে হবে, যদি না হয় তাহলে এখানে এভারেজিং অপারেশন আমি করতে পারবো না, ঠিক আছে। তো প্রত্যেকটা ইনপুট রেজিস্টরের ভ্যালু আমি সেম নিলাম, তো ধরে নেন 3 কিলো ওহম, ঠিক আছে। আচ্ছা, আর পরের যে শর্তটা আছে এটা একটু ভালো করে খেয়াল করেন, যে রেশিও অফ এনি ইনপুট রেজিস্টর টু দা ফিডব্যাক রেজিস্টর। এখন যেহেতু আমার প্রত্যেকটা ইনপুট রেজিস্টরের ভ্যালু সেম, ঠিক আছে, তো আমি যে কোনো একটা ইনপুট রেজিস্টর নিলেই পারতেছি, ঠিক আছে। আচ্ছা, তো এখন কি বলছে, রেশিও অফ এনি ইনপুট রেজিস্টর টু দা ফিডব্যাক রেজিস্টর, মানে হচ্ছে কি যে কোনো একটা ইনপুট রেজিস্টর এবং হচ্ছে ফিডব্যাক রেজিস্টরের রেশিও। তো এখানে রেশিও কত হইতেছে, 3 কিলো ওহম ডিভাইডেড বাই 1 কিলো ওহম, মানে কত হচ্ছে 3:1। 1 বাই, জি স্যার। 3:1 মানে মানে 3 ধরেন, 3 ডিভাইডেড বাই 1 মানে কত, 3। তো এই জিনিসটাই হইতে হবে কি, নাম্বার অফ ইনপুট সার্কিট। নাম্বার অফ ইনপুট সার্কিট বলতে বুঝাইতেছে এখানে আমার ইনপুট রেজিস্টর ডিভাইডেড বাই ফিডব্যাক রেজিস্টরের ভ্যালুটা যত হবে ঠিক ততগুলা ইনপুট থাকবে, এর বেশি ইনপুট বা এর কম ইনপুট থাকতে পারবে না। বুঝতে পারছেন? মানে হচ্ছে এখানে যদি আমি 3টা ইনপুট দিতাম, ঠিক আছে, এবং যদি ভ্যালুগুলা 2 কিলো ওহম করে নিতাম তাহলে কত হতো, 2 ডিভাইডেড বাই 1 মানে 2, ঠিক আছে। তখন কিন্তু আমার এভারেজিং অপারেশনটা হইতো না। মানে এখানে আমার এই যে এইখানে যে ভ্যালুটা আছে এইটা এবং ফিডব্যাক রেজিস্টরের রেশিওটা হইতে হবে আমার টোটাল ইনপুটের সমান। বুঝাইতে পারছি? মানে স্যার গেইনের ভ্যালুটা হবে স্যার ইনপুটের সমান। গেইনের ভ্যালু বলতে পারেন, হ্যাঁ বলতে পারেন গেইনের ভ্যালু। গেইনের ভ্যালু না, গেইনের উল্টা রাশি কিন্তু। মানে গেইনের এখানে ভ্যালু হবে না স্যার। রেশিওটা হচ্ছে আপনার ইনপুট রেজিস্টর টু ফিডব্যাক রেজিস্টর, আর আপনার গেইন ফিডব্যাক ছিল রেজিস্টর, কিন্তু জি স্যার। ফিডব্যাক রেজিস্টর টু ইনপুট ফিডব্যাক বাই, রেজিস্টর, হ্যাঁ, ইনপুট রেজিস্টর, ঠিক জি আছে। স্যার। তো এখানে কিন্তু আলটিমেটলি গেইন হবে না। তো আপনি এখানে যদি চিন্তা করেন এখানে 3 কিলো ওহম আছে, ঠিক আছে, তো 3 ডিভাইডেড বাই 1 মানে কত হচ্ছে 3। তো 3। 3টা এখানে ইনপুট নিতে হবে, ঠিক আছে। কিন্তু যদি এখানে আমি 3টা ইনপুট নিতাম কিন্তু ভ্যালুগুলো যদি থাকতো 2 কিলো ওহম, তখন কিন্তু সেটা আবার এভারেজিং অপারেশন করতো না। বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। এখন আমাকে বলেন যদি এখানে 4টা ইনপুট নিতাম তখন আমার ইনপুট রেজিস্টরের ভ্যালু কত হওয়া লাগতো? স্যার ওই স্যার 4 করে দিতে পারতাম 4। স্যার আমরা। হ্যাঁ 4 কিলো ওহম নিতে পারতাম, ঠিক আছে। আবার মনে করেন যে 4 কিলো এইখানে ওহম। আমার, হ্যাঁ এইখানে আমার 3টা ইনপুট আছে কিন্তু ধরেন ফিডব্যাক রেজিস্টরের ভ্যালু আছে 2 কিলো ওহম, তখন ইনপুট রেজিস্টরের ভ্যালু কত হবে? স্যার 6। 6 কিলো ওহম হবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন আমি ধরে নিতে পারি। তো এখন দেখেন তাহলে আউটপুট ভোল্টেজ আমি কত পাচ্ছি, ঠিক আছে। তো সেম সামিং অ্যামপ্লিফায়ারের মতো আপনি হিসাব করেন, ঠিক আছে। সামিং অ্যামপ্লিফায়ারের মতো যদি হিসাব করেন সামনে একটা মাইনাস আরএফ বাই আর1, ঠিক আছে, ভি1 প্লাস আরএফ বাই আর2 ভি2 প্লাস আরএফ বাই আর3 ভি3, ঠিক আছে। তো এখন দেখেন আমার আরএফ বাই আর1 আরএফ বাই আর2 আরএফ বাই আর3 কিন্তু সেম, কারণ কি ইনপুট রেজিস্টরের ভ্যালু আমি জানি কি, 3টাই সেম, আর1 আর2 আর3 3টাই সেম, এবং আরএফ তো প্রত্যেকটা জায়গায় সেম জিনিস, তার মানে 1/3 এখানে সেম থাকতেছে। তো 1/3 যদি আমি এখানে কমন নেই তাহলে আমার আলটিমেটলি আসতেছে কি, ভি আউটপুট সমান কি পাইতেছি আমি, 3টা যে ইনপুট ভোল্টেজ আছে তাকে কি 3 দিয়ে ভাগ করলে যেটা পাচ্ছি আলটিমেটলি এভারেজ ভ্যালুটা পাচ্ছি, এবং মাইনাস মানে হচ্ছে 180 ডিগ্রি আউট অফ ফেজে থাকবে। বুঝতে পারছি তাহলে এভারেজিং অ্যামপ্লিফায়ার কিভাবে কাজ করে?
জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখেন, যদি এতক্ষণ পর্যন্ত আমি তো অ্যাম্পলিফায়ার মানে সামিং অ্যাম্পলিফায়ার পড়ছি কোন ধরনের অপ এম্প দিয়ে? ইনভার্টিং অপ এম্প দিয়ে। ইনভার্টিং হ্যাঁ, জি স্যার। এখন যদি আমরা নন ইনভার্টিং অপ এম্প দিয়ে সামিং অ্যাম্পলিফায়ার বানাতে চাই তখন কি রকম হবে সেটা? ঠিক আছে, তো দেখেন এখানে হচ্ছে আমি নন ইনভার্টিং টার্মিনাল যেটা আছে, ঠিক আছে, সেখানে ইনপুট নিলাম। দুইটা ইনপুট নিছি V1 V2, এবং এখানে দুইটা রেজিস্টার আছে, দুইটা রেজিস্টারের ভ্যালু আমি এখানে ডিনোট করি নাই, R1 এবং R2। ঠিক আছে, R1 এবং R2। আচ্ছা, তো আবার এখানে একটা ইনপুট রেজিস্টার আছে, ঠিক আছে, যেটা হচ্ছে আমার নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে একটা ইনপুট রেজিস্টার থাকে, এবং নন ইনভার্টিং ইনভার্টিং টার্মিনালটা আবার কি আছে, গ্রাউন্ডেড আছে, এবং ফিডব্যাকটা কোথায়, আমার ইনভার্টিং টার্মিনালেই থাকবে, যেহেতু হচ্ছে আমি সবসময় নেগেটিভ ফিডব্যাক ইউজ করব। ঠিক আছে, তো এখন দেখেন আমার এইখানে একটা ভোল্টেজ পাবো, ঠিক আছে, কারণ হচ্ছে V1 একটা ইনপুট এখানে যাবে, এখানে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়ে সে এখানে একটা ভোল্টেজ দিবে, তারপর আবার V2 একটা ইনপুট দিবে, এখানে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়ে তারপরে এখানে আলটিমেটলি কিছু পরিমাণ একটা ভোল্টেজ আইসা আমার কি অপ এম্পে এখানে ইনপুট হবে, যেটা হচ্ছে আমরা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে দেখছিলাম শুধুমাত্র V ইনপুট এখানে আমার ইনপুট হিসেবে গেছিল। মনে আছে কি? জি স্যার। মনে আছে, শুধুমাত্র V ইনপুট হিসেবে V ইনপুট কিন্তু এখানে আমার কি হয়েছিল, গেছিল। এই যে দেখেন, ঠিক আছে, শুধুমাত্র V ইনপুট কিন্তু এখানে আমার ইনপুট হিসেবে গেছিল। তো এইখানে আলটিমেটলি V ইনপুট না যে কি যাইতেছে, আমি ধরে নিছি যে একটা ভোল্টেজ যেটা হচ্ছে V পজিটিভ, ঠিক আছে, যেহেতু পজিটিভ টার্মিনাল যাচ্ছে সেহেতু আমি ধরে নিছি V পজিটিভ। তো এই V পজিটিভের ভ্যালু এখন আমার বের করা লাগবে। ঠিক আছে, তো এখন আমি এই V পজিটিভের ভ্যালু কিভাবে পাবো? আপনারা সুপারপজিশন করছেন, জি স্যার। জি স্যার। সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করে আমি এখানে স্যার পড়ছি স্যার। ভ্যালু বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আলটিমেটলি আউটপুটটা কি হবে সেটা আগে আমি চিন্তা করে ফেলি। ঠিক আছে, আউটপুট হবে কি, এখানে নন ইনভার্টিং গেইন কত, 1 প্লাস RF বাই RI আমরা জানি। ঠিক আছে, আর হচ্ছে ইনপুট, এখানে ইনপুট হিসেবে কি গেছে, V পজিটিভ। ঠিক আছে, তো V পজিটিভটা আমার হ্যাঁ, এখানে ইনপুট, তো এই যে V পজিটিভ এখানে ইনপুট হিসেবে চলে আসলো। ঠিক আছে, আর হচ্ছে 1 প্লাস RF বাই RI হচ্ছে আমার কি এখানে গেইন। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন আমার হচ্ছে এই V পজিটিভের ভ্যালুটা বের করা লাগবে। ঠিক আছে, এখন হচ্ছে V পজিটিভের ভ্যালুটা আপনি সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করে বের করে ফেলতে পারেন। সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করার জন্য প্রথমে কি করা লাগে? স্যার একটা সোর্স নিয়ে কাজ করতে হয় আর বাকি সোর্স গুলো অফ করতে হয়। হ্যাঁ, তো এখানে দেখেন সেম কাজটাই করছি। এখানে একটা সোর্স আছে V1, এখানে সোর্স অ্যাক্টিভ আছে, এবং V2 সোর্সকে আমি কি করে দিছি, গ্রাউন্ডেড করে দিছি। তো এখন যদি আমি তখন মানে যখন একটা সোর্স গ্রাউন্ডেড আছে তখন এই জায়গার ভোল্টেজটাকে আমি ডিনোট করছি V1 প্রাইম। ঠিক আছে, তো তখন V1 প্রাইমটা কার অ্যাক্রসে বের করতে হবে বলেন তো? যখন আমার এই সোর্সটা গ্রাউন্ডেড, V2 সোর্সটা গ্রাউন্ডেড, ঠিক আছে, তখন এই জায়গার ভোল্টেজ আমি হিসাব করে নিলাম যে V1 প্রাইম। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি যদি V1 প্রাইমটা বের করতে চাই, ঠিক আছে, তাহলে V1 প্রাইমটা কার অ্যাক্রসে বের করব, কোন রেজিস্টরের অ্যাক্রসে বের করব? আর R2 স্যার। R2 এর অ্যাক্রসে বের করব, কারণ হচ্ছে এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজটাই তো আমার এখানে ভোল্টেজ। ঠিক আছে, হ্যাঁ, জি তো স্যার। R2 এর অ্যাক্রসে যদি আমি বের করি তাহলে হচ্ছে আমার যদি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি, তো এখানে দেখেন কিভাবে বের করব, V1 প্রাইম আমার কি হবে, R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু V1। ঠিক আছে, তো সিমিলারলি যদি আমি V2 কে অ্যাক্টিভ রাখি এবং V1 কে গ্রাউন্ডেড করে দেই, তখন আমি এখানে যদি V2 প্রাইম ভোল্টেজটা পাই, তখন V2 প্রাইম কি হবে, R1 বাই R1 প্লাস R2 ইনটু V2। বুঝতে পারছেন ভোল্টেজ ডিভাইডার? স্যার R2 এর রেসপেক্টে কেন বের করলাম, R1 এর রেসপেক্টে কেন বের করলাম না আপনি যখন এই ফার্স্টে? এই নোডে ভোল্টেজটা বের করবেন তখন হচ্ছে আপনি ভোল্টমিটার কোথায় ধরবেন বলেন তো আমারে? একটা গ্রাউন্ডে ধরবো আর একটা ধরবো V1 প্রাইমে। হ্যাঁ, তো যদি আমি R2 এর অ্যাক্রসে রেজিস্টর বের করি, মানে R2 এর অ্যাক্রসে ভোল্টেজ বের করি, তখন আমি ভোল্টমিটার কোথায় ধরবো? জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা,
তো হচ্ছে আমি V1 প্রাইম পেয়ে গেলাম এবং V2 প্রাইম পেয়ে গেলাম। তো আলটিমেটলি এই দুইটা ভোল্টেজ ডিভাইডার রুল যেটা আমি বের করছি, তো V1 প্রাইম এবং V2 প্রাইম যদি আমি যোগ করি তাহলে আমি এখানের V প্লাসটা পেয়ে যাইতেছি না আলটিমেটলি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারকে আমি সামিং অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করাইতে পারি। ঠিক আছে, তো এটার একটা অ্যাডভান্টেজ আছে। এটার অ্যাডভান্টেজ হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারকে যদি আমি সামিং অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করাই, মানে নরমালি মানে কম্পারেটিভলি ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের চাইতে একটু বেশি ইনপুট ইম্পিডেন্স পাওয়া যায়। ঠিক আছে, এটা এমনিতেও আপনি যদি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ইউজ করেন একটু বেশি ইনপুট ইম্পিডেন্স পাবেন ইন কম্পেয়ার টু আপনার ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। প্রশ্ন আছে কোনো? স্যার হ্যাঁ বলেন। স্যার আমরা এখানে স্যার সুপারপজিশন থিওরেম না করে যদি স্যার নোড অ্যানালাইসিস করতাম তাহলে তো স্যার আমাদের এখানে ডিএ নোড অ্যানালাইসিস করবেন, নোড অ্যানালাইসিস করে কি আপনি এই রেজাল্টটা পাবেন? একটু চিন্তা করেন তো। স্যার আমি স্যার করছি, এখন স্যার করে দেখছি স্যার বি এর মান বের হইছে V1 প্লাস V2, কারণ স্যার এই যে অপেমার ভিতর দিয়ে স্যার কারেন্ট যাবে স্যার 0 এই ইনভার্টিং যে টার্মিনালটা আছে ওইটার ভিতর দিয়ে। না আপনি এখন স্যার এখানে চিন্তা করেন, মোট স্যার তিনটা আমি কিন্তু এখনো অপ এম্পের ভিতরের টার্মিনালে যে ভোল্টেজে যাবে সেটা নিয়ে কিন্তু কনসিডারেশনে যাইনি। আমি জাস্ট কি পরিমাণ ভোল্টেজটা ইনপুট ভোল্টেজ হিসেবে কাজ করতেছে সেটা পর্যন্তই আসি। ঠিক আছে, কারণ দেখেন এইখানে দুইটা ভোল্টেজ ইনপুট দিছি। ঠিক আছে, এখন হচ্ছে দুইটা ভোল্টেজ ইনপুট দেওয়ার পর আমার আলটিমেটলি এখানে R1 এবং R2 তে ড্রপ হয়ে কি পরিমাণ ভোল্টেজটা ইনপুট ভোল্টেজ হিসেবে কাজ করবে আমি কিন্তু সেটা পর্যন্তই আসি, এখনো কিন্তু ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টে আমি যাইনি। ঠিক আছে, তো আলটিমেটলি যে ভোল্টেজটা এখানে আসবে V+, ঠিক আছে, সেটা অবশ্যই V1 এবং V2 এর মানে সমান বা যোগফল বা বিয়োগফল এরকম কিছু একটা হবে না, সেটা এই V1 এবং V2 মানে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে তারপরে আসবে, সেটা কিন্তু সরাসরি কোনো ধরনের V1 প্লাস V2 এরকম কিন্তু আসতেছে না। ঠিক আছে, হ্যাঁ আপনি নোড অ্যানালাইসিস করতে পারেন, কইরা যে কোনো একটা ভ্যালু বের করতে পারেন, বের করে আসবে কিছু একটা আসবে, এরকম না যে আসবে না, কারণ হচ্ছে এটা তো সরাসরি V1 আর V2 এর উপরে ডিপেন্ডেন্ট, ঠিক না? কিন্তু রেজিস্টরের একটা প্রভাব যেহেতু আছে সেই কারণে হচ্ছে এখানে আপনার V+টা সুপারপজিশন দিয়ে বের করা ইজি। ঠিক আছে, সুপারপজিশন যেহেতু হচ্ছে আপনারা সুপারপজিশন অ্যানালাইসিস করে আসছেন, ঠিক আছে, V1 এবং V2 যার দুইটা সোর্স থাকলে সুপারপজিশন অ্যাপ্লাই করা আপনার জন্য ইজি যে কোনো সার্কিট অ্যানালাইসিসে। হ্যাঁ বলেন কি বলতে চাইছিলেন? স্যার যে এখানে আমি যে ইনপুটটা দিচ্ছি V1 আর V2 এটা তো সমান হবে না স্যার, যেহেতু রেজিস্ট্যান্স আছে এখানে। তো স্যার এখানে রেজিস্ট্যান্সের মধ্যে এইখানে হচ্ছে আপনার সমান নাও হইতে পারে, যেহেতু আমি সাম করতেছি। ঠিক আছে, তো যেহেতু আমি হচ্ছে সাম করতেছি এখানে আপনার সমান নাও হইতে পারে V1 এবং V2 এর ভ্যালু, যেহেতু হচ্ছে আমি দুইটা আলাদা আলাদা ইনপুট, আমার কাজ হচ্ছে অপেম দিয়ে আমি এই দুইটা ইনপুটকে সাম করাবো, ঠিক আছে, যোগ করব, তো এটা সমান নাও হইতে পারে। আর এইখানে কিন্তু ওইরকম ভাবে বলাও নাই যে R1 এবং R2 এর ভ্যালু সেম। ঠিক আছে, এখানেও কিন্তু একটা কথা আছে, R1 এবং R2 এর ভ্যালু যে সেম এরকমও কিন্তু বলা নেই, যেটা হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে বলা ছিল যে R1 এবং R2 এর ভ্যালু সেম হবে। হ্যাঁ জি স্যার। কারণ হচ্ছে এইখানে ইনপুট রেজিস্টর হিসেবে কাজ করতেছে কোনটা, আপনি একটু চিন্তা করেন, ইনপুট রেজিস্টর হিসেবে কাজ করতেছে কিন্তু ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মানে ইনভার্টিং টার্মিনালে যে রেজিস্টরটা আছে। ঠিক আছে, হ্যাঁ গেইনের ইকুয়েশনে আমরা কিন্তু আর আই যেটা এটাকে কিন্তু আমরা ইনপুট রেজিস্টর হিসেবে কাউন্ট করছি। এখানে R1 এবং R2 যেটা আছে এটা জাস্ট হচ্ছে এই ভোল্টেজটা ড্রপ করার জন্য রেজিস্টর। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে পারেন হ্যাঁ বলেন। স্যার আমি স্যার ক্যালকুলেশন পুরোটা করছি স্যার। স্যার ইনডা অ্যানালাইসিস ইউজ করলে স্যার মানে এই যে আউটপুটটা মিলে স্যার। মিলে তো মিলে তো জি স্যার, মিললে তো ঠিক আছে, মিলার কথা। আর যদি স্যার আপনি যে কোনো একদিক থেকে অ্যানালাইসিস স্যার যদি স্যার আই আর আই আর আর এফ যদি স্যার ইকুয়াল হয়ে যায় তখন স্যার কি হবে? আর আই এবং আর এফ ইকুয়াল হলে আপনার এখানে কি হইতেছে 1 চলে আসবে। ঠিক আছে, তখন আপনার গেইনটা কত হবে? 2 হবে। আর তো কিছু না। আপনি কি আরো কিছু আশা করতেছিলেন যে আর আই এবং আর এফ ইকুয়াল হলে অন্য কোনো, মানে আপনি কি বলতে চাইতেছিলেন আসলে? জাস্ট আর এফ এবং আর আই যদি এখানে ইকুয়াল হয় জাস্ট এখানে 1 চলে আসবে এবং গেইনটা 2 হয়ে যাবে। ঠিক আছে, যেটা আমরা বলছিলাম যে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে
মানে সেম স্পেসিফিকেশন যদি ইউজ করি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের গেইন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের গেইনের সাথে এক বেশি হয়, ঠিক আছে? যেখানে হচ্ছে আমরা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে দেখছি কি আরএফ এবং আরআই যদি সেম হয় গেইন হয় 1, এবং এখানে আরএফ এবং আরআই সেম হওয়াতে গেইন হয়েছে 2। জি স্যার। ঠিক আছে, তো এইটাই তো। আর কিছু কি মানে বলতে চাইছিলেন, বা আমি আপনার কথা আসলে ওইরকম ভাবে বুঝি নাই যে আরএফ এবং আরআই সেম হইলে মানে আর কোনো ধরনের কথা আছে কিনা? না স্যার, আমি ভাবছিলাম স্যার এই যে আমার যে ক্যালকুলেশন ছিল ওইখানে স্যার কাটাকাটি চলে যায় ভাবছিলাম। না না স্যার, না এখন না, ঠিক ওরকম আছে কিছু স্যার। না, ওরকম কিছু না। তো এখানে আপনি আরেকটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন পাইলেন যে, এবং ওই যে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের যে গেইন কি কারণে এক বেশি হয়, বা এই যে এই ওই টাইপের জিনিসগুলো। আচ্ছা, তো আজকে আর মানে নতুন টপিকে যাচ্ছি না, ইন্টিগ্রেটরে যাচ্ছি না। ইন্টিগ্রেটর শুরু করলে আসলে সময় লাগবে, তো ইন্টিগ্রেটর নেক্সট ক্লাসে শুরু করব। তো আর হচ্ছে এই পর্যন্ত কোনো সমস্যা আছে আজকের ক্লাসে? স্যার আমার একটা স্যার ম্যাথ ছিল স্যার, মানে ম্যাথের সলিউশন স্যার বুঝতেছিলাম না। ম্যাথ স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি স্যার। স্যার এই ম্যাথটা স্যার। হ্যাঁ, এখানে কিসের ভ্যালু বের করতে বলছে? স্যার বি আউটপুট স্যার। ভি আউটপুট বের করতে বলছে। আপনার এখানে আপনি কি ইউজ করছেন? জাস্ট হচ্ছে ইনপুট স্যার ইউজ দুইটা করছেন স্যার। 1 ভোল্ট। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে ইনভার্টিং টার্মিনালে 1 ভোল্ট ইউজ করছেন এবং ফিডব্যাক রেজিস্টার ইউজ করছেন 2 কিলো ওহম। ঠিক আছে, তো প্রথম স্টেজে আপনার যেখানে আপনি এখানে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করছে, এটা এখানে আপনি আউটপুট বের করেন। স্যার আমার স্যার প্রবলেম হইছে স্যার এখানে স্যার আমি ভার্চুয়াল যে গ্রাউন্ড কনসেপ্টটা আছে ওইটা হ্যাঁ স্যার আমি ইউজ করতে পারতেছি না এখানে। কারণ স্যার এই পয়েন্টের ভোল্টেজ স্যার আমি জানি না, আর ওইটা বার করতে হলে স্যার আমাকে আবার ওই পয়েন্টে যাইতে হইতেছে। মানে পুরোটাই স্যার ঝামেলা হয়ে গেছে এই জিনিসটা। স্যার আমি নেটে পাইছিলাম স্যার এই ইকুয়েশনটা, এটা একটা মানে জব এক্সামে আসছিল এই প্রশ্নটা। আচ্ছা, আমি আপনার বলি যে আপনার যখন এখন মানে যেহেতু আপনার এই নিচের টার্মিনাল, ঠিক আছে, এটা সরাসরি গ্রাউন্ড করা আছে, ঠিক আছে, তো নিচের টার্মিনাল নিয়ে আপনার এরকম মাথা ব্যথা না করলেও চলবে। কারণ হচ্ছে প্রথম আপনার যেই অপ এম্পটা আছে সেটা কি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করছে। তো এইখানে আপনি চিন্তা করেন আপনার ইনপুট রেজিস্টর কি আছে এবং আপনার ফিডব্যাক রেজিস্টর কি আছে। তো এই দুইটা হিসাব করে আপনি আউটপুট বের করেন, আর তারপরে হচ্ছে আপনার পরের যে টার্মিনালটা আছে সেইখানে আবার হচ্ছে আপনার যে তারপরে ওই ইনপুট রেজিস্টর এখানে যত আছে 4 কিলো ওহম আছে, আবার হচ্ছে তখন হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল হিসেবে আপনি ইয়া বের করেন, আউটপুট বের করেন। ঠিক আছে, তখন দেখেন স্যার আপনার কি ফার্স্টে রকম স্যার হয়। আমি এই পয়েন্টে স্যার ভোল্টেজ কত ধরবো স্যার? এই যে পয়েন্টটা আছে এটা স্যার আমি এটা না পাইলে সেটা পাবো না স্যার, না এই আপনার পয়েন্টে ভোল্টেজটা। প্রথমটা তো আপনার ইনভার্টিং অ্যাম্পলিফায়ার না, প্রথমে তো আপনার ওই পয়েন্টের ভোল্টেজ তো আপনার কি হবে, আপনার ইনপুট ভি ইনপুট যেটা আছে 1 ভোল্ট সেটাই, তো জি তখন তো স্যার। নিচের পয়েন্টে তো আপনার ভোল্টেজ 0। ঠিক আছে, ওই পয়েন্ট গ্রাউন্ড করা না। আমার তো স্যার এই পয়েন্টে ভোল্টেজ লাগবে স্যার, নাহলে স্যার আমি তো ক্যালকুলেশন করতে পারবো না। এই পয়েন্টে ভোল্টেজ আপনার কত আসতেছে আপনি চিন্তা করেন, এই পয়েন্টটা মানে কোনটা? এই পয়েন্টটা মানে হচ্ছে আপনার স্যার ইনভার্টিং এই পয়েন্ট টার্মিনালে আর যে স্যার পয়েন্টে এই যাচ্ছে। পয়েন্ট সেম, এই দুইটা পয়েন্টে ভোল্টেজ সেম। আপনি কারণ কি স্যার ভার্চুয়াল কেভিএল, আপনি কেভিএল অ্যাপ্লাই করে করতে চাইতেছিলেন? স্যার আমি স্যার নুরাল অ্যানালাইসিস ইউজ করছিলাম। হ্যাঁ বুঝতে পারছি, আপনি সরাসরি ফর্মুলা ইউজ করে করতে পারতেছেন তো, সমস্যা নাই তো। সরাসরি ফর্মুলা ইউজ করে দেন, আরএফ এর ভ্যালু দেওয়া আছে, আরআই এর ভ্যালু দেওয়া আছে, আপনি আউটপুট বের করে ফেলেন সরাসরি, কষ্ট করার দরকার নাই তো। বুঝতে পারছেন আমি কি বলছি? তারপরে দেখেন রেজাল্ট মিলিয়ে দেখেন হয় কিনা। আপনি যেভাবে করতে চাচ্ছিলেন আমি বুঝছি, কিন্তু হচ্ছে আপনার তো ভ্যালু সবগুলা দেওয়া আছে, সুতরাং কষ্ট করে তো আপনার নোড অ্যানালাইসিস বা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করার দরকার নেই। স্যার বলতেছিলাম স্যার এটা যদি একটু করে দিতেন স্যার তাহলে ভালো হইতো, আমি জিনিসটা বুঝতেছি না স্যার। করে দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এই জিনিসটা আমাকে সামহাউ পাঠিয়ে দেন। ঠিক আছে, তো আমরা এটা নিয়ে অ্যানালাইসিস মানে নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব না।
ঠিক আছে, এখনো মোটামুটি টাইমও শেষ হয়ে আসছে। আচ্ছা স্যার, ঠিক আছে, তো আপনি মেসেঞ্জারে চেষ্টা দিয়ে দিবেন। করতে পারেন, আমি আপনাকে বলে দেই। ঠিক আছে, এটা দেখেন, আপনি হচ্ছে প্রথম স্টেজে আমি যেটা বলছি আরএফ বাই আরআই দিয়ে আপনি এখানে প্রথম স্টেজে আউটপুটটা বের করেন। ঠিক আছে, তারপরের স্টেজটা আমি কি বলছি, তারপরের স্টেজটা নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার না? ঠিক আছে, সেটা নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে তখন আপনি আবার আউটপুট বের করেন, তারপরে দুইটা আউটপুটের ক্ষেত্রে হিসাব করেন। আর আর হচ্ছে আপনার পরেরটা যেটা, ঠিক আছে, পরের যে ইয়াটা, সেটাতে কিন্তু ইনভার্টিং টার্মিনালও আপনার ইনপুট আছে। ঠিক আছে, তো ওই হিসাব করে আপনার হচ্ছে মানে V1 আর V2, ঠিক আছে, এই দুইটা ডিফারেন্স তারপরে নন ইনভার্টিং টার্মিনালে আপনার ইয়া হিসাবে যাবে, ইনপুট হিসাবে যাবে। বুঝতে পারছেন কি বলছি? তো ইউজ করি স্যার, যে এই যে টার্মিনালটা স্যার আছে ওইটা দিয়ে তো স্যার কিছু ভোল্টেজ ড্রপ স্যার হবে, এই যে 3K যেটা ছিল, তাহলে স্যার আমি এই যে পয়েন্টে যে ভোল্টেজটা পাবো ওটা আমি মানে ইকুয়াল টু নাও পাইতে পারি স্যার। না, এই এখানে 3K টা, কিছু ভোল্টেজ ড্রপ হবে, তারপরে এই স্যার 3K এখানেও ভোল্টেজ ভোল্টেজ ড্রপ ড্রপ যেটা দেওয়া আছে, ঠিক আছে, এই 3K ভোল্টেজ ড্রপ কিন্তু আপনার সরাসরি, এটাকে যদি আপনি পজিটিভ ফিডব্যাক চিন্তা করে থাকেন তাহলে কিন্তু ভুল। এটা কিন্তু সরাসরি গ্রাউন্ডেড। ঠিক আছে, এটা কিন্তু পজিটিভ ফিডব্যাক না, কারণ পজিটিভ টার্মিনালটা কিন্তু সরাসরি গ্রাউন্ড করা আছে। এখানে যদি কোনো সোর্স থাকতো তখন যদি আপনি ফিডব্যাক নিতেন তখন পজিটিভ ফিডব্যাক হতো, এটা কিন্তু সরাসরি গ্রাউন্ড করা আছে। জাস্ট গ্রাউন্ড টার্মিনাল একটা ইউজ করছে বিধায় এখানে 3K রেজিস্টার দিয়ে এখানে দেখায় দিছে, আর কিছুই না। বুঝছেন? আপনার কনফিউশন কি এখানে হয়েছিল যে পজিটিভ ফিডব্যাক কেন ইউজ করা হয়েছে? না স্যার, পজিটিভ ফিডব্যাক না স্যার, আমার প্রশ্ন ছিল যে এই পয়েন্টে ভোল্টেজটা কত হবে, তারপরে স্যার এই যে এই পয়েন্টে ভোল্টেজটা আমি কত ধরবো, এইগুলো স্যার ছিল। আর তারপরে স্যার এখানে যেহেতু যদি আমি এই টার্মিনাল না থাকতো তাহলে স্যার আমি ডিরেক্ট এই পয়েন্ট ধরে ধরে করে ফেলতে পারতাম। তা আপনি স্যার নোড এখানে অ্যানালাইসিস এটা থাকার কারণে মানে আমার কাছে লাগতেছে আর কি স্যার, এখান দিয়ে কিছু ভোল্টেজ ড্রপ হবে যেটা আমাদের গেইন পাওয়ার কথা ছিল। না, যেটা হচ্ছে ওই ভোল্টেজ ড্রপটা আপনার তো দরকার নাই, ক্যালকুলেশনে তো দরকার নাই, কারণ হচ্ছে ওই ভোল্টেজ ড্রপটা তো সরাসরি গ্রাউন্ডে চলে যাইতেছে না। আপনি আউটপুট ভোল্টেজটা বের করে ফেলেন সরাসরি, আর হচ্ছে ওই ভোল্টেজ ড্রপ যেটা আছে সেটা তো গ্রাউন্ডে চলে যাচ্ছে, ঠিক না? আলটিমেটলি ওখান দিয়ে যা আপনি জিরো জিরো ভোল্টেজ পাবেন যেহেতু গ্রাউন্ড করা আছে, ঠিক না? একটা সাইড যদি গ্রাউন্ড করা থাকে তার মানে তাহলে স্যার ভোল্টেজ ফার্স্টে ড্রপ থাকবে না। VAB is equal to minus RF divided by RI, এই সূত্র ইউজ করব হ্যাঁ এই পয়েন্টের জন্য। হ্যাঁ হ্যাঁ, এই সূত্র ইউজ করেন। তারপরে স্যার আবার এটা দিয়ে তখন হচ্ছে আপনার এই সেকেন্ড, পয়েন্টে ভোল্টেজ পাবো স্যার। এই পয়েন্টের ভোল্টেজ কি, এই পয়েন্টে আপনার ইনভার্টিং টার্মিনালে হচ্ছে আপনার প্রথম অপ এম্পের যে আউটপুটটা সেটাই হচ্ছে ইনভার্টিং টার্মিনালের ইনপুট ভোল্টেজ। ঠিক আছে, এবং নন ইনভার্টিং টার্মিনালে -1 ভোল্ট আছে। ঠিক আছে, তখন হচ্ছে আপনার কি করা লাগবে, আলটিমেটলি এই সেকেন্ড অপ এম্পের ইনপুট হিসেবে কি যাবে, V1 V2 যাবে। ঠিক আছে, তো সেকেন্ড অপ এম্পের ক্ষেত্রে ইনপুট ভোল্টেজ হবে V1 V2। ঠিক আছে, আর হচ্ছে আপনার যে গেইনটা আছে সেটা আপনি হিসাব করে নেন। স্যার এটা তো -1 এই পয়েন্টের ভোল্টেজ, আর এই পয়েন্টের ভোল্টেজ হইতেছে RF RI, তাহলে স্যার টোটাল যে ভোল্টেজটা হবে সেটা হইতেছে RF RI -1, এটা ধরবো স্যার? হ্যাঁ, ধরে করতে পারেন। ওই পয়েন্টের ভোল্টেজ -1 আপনি সরাসরি কেমনে বলে দিলেন? এই যে স্যার ভার্চুয়াল যে গ্রাউন্ড, কিন্তু আপনার এখানে আরেকটা ব্যাপার আছে, আপনি কিন্তু প্রথম অপ এম্পের থেকে আউটপুট ভোল্টেজটা কিন্তু ওই অপ এম্পের ইনপুট হিসেবে নিছেন, এখানেও কিন্তু কথা আছে, তো ওই ভোল্টেজটা আপনার কাউন্ট করতে হবে না? এটা কাউন্ট করলাম স্যার, এই যে হ্যাঁ, এইভাবে হিসাব করে তারপরে দেখেন আলটিমেটলি কি আউটপুট পান। আচ্ছা তারপর আমাকে বললেন, ঠিক আছে? আর আপনি ম্যাথটা পাঠিয়ে স্যার দিন। হ্যাঁ বলেন। স্যার নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারে যে স্যার যে কেভিএল ইউজ করছিলেন তখন হ্যাঁ। স্যার ভি এর সাইনটা আমি বুঝি নাই স্যার, মানে VA এর সাইনটা বুঝি নাই, ওইটার সাইনটা একটু বুঝাইলে ভালো হতো স্যার। নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারে VA এর সাইন, যেমন স্যার VA টা তো, এ পয়েন্টটা তো ইনভার্টিং টার্মিনালের সাথে যুক্ত না, ইনভার্টিং টার্মিনালের সাথে যুক্ত, তখন হচ্ছে তাহলে কি আমি বলি তখন হচ্ছে আপনার V ইনপুটটা দেওয়া ছিল কোথায়, আপনার নন ইনভার্টিং টার্মিনালে। ঠিক আছে, জি স্যার এবং এই পয়েন্টের ভোল্টেজটাও V ইনপুটই আমরা ধরে নিয়েছিলাম হিসাবে। কেন ধরছি, কারণ হচ্ছে আমার ভার্চুয়াল গ্রাউন্ডে বলা আছে কি VD যেটা মানে হচ্ছে দুইটা ইনপুটের ডিফারেন্স যেটা সেটা হবে 0। ঠিক আছে, তো যেহেতু হচ্ছে আমার পজিটিভ টার্মিনালের ভোল্টেজটা হচ্ছে V ইন,
এবং এই পয়েন্টের ভোল্টেজ যদি ভি ইন না হয় তাহলে ভিডিটা হচ্ছে 0 হচ্ছে না, মানে হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড হচ্ছে না। এই কারণে ভি এর ভোল্টেজটা আমরা ভি ইন হিসেবে ধরে নিছি। বুঝছেন? মানে V